আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলীয় গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ায় অপরাধ হয়ে থাকলে ক্ষমা চেয়েছে জাতীয় পার্টি, দেশ যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য বলে সতর্কতা। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে কাজ চলছে জানালেন সিইসি, সব দলের অংশগ্রহণ নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন ২ দিন করে রিমান্ডে, বেকার শ্রমিকদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আগামীকাল, গুণী শিল্পী তুলির প্রতি আঁচড়ে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। এছাড়াও নিটোলটাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চীনা লণ্ঠন উৎসবের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, এমনকি নিজ দলেও গণতন্ত্র শক্তিশালী করতে হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেছেন, শুধু একটি দল বা সরকার নয়, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাজধানীতে ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের সম্মেলনের মতো নিজ দলেও গণতন্ত্রের চর্চার কথা বলেন তিনি। যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় ৩১ দফা বা ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বপ্রথম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির কাছেই মানুষের প্রত্যাশা বেশি, তাই নেতাকর্মীদের সে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে। অবশ্যই সেই কারণটি সফল হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাউন্সিলে দলের নেতারা বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি অপরাধ করে থাকলে দেশবাসীর কাছে ক্ষমা চান তারা। অনুষ্ঠানে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সতর্ক করে বলেছেন, দেশ এখন যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য। কাউন্সিলে দলের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। লাইলা নরসিনের রিপোর্ট। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ১০ম কাউন্সিল অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে। দলটির প্রান্তিক ও কেন্দ্রীয় নেতারা জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদেরকে স্বৈরাচার উল্লেখ করে বক্তব্য দেন। কাউন্সিলের প্রধান অতিথি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ভয়ভীতি দেখিয়ে অল্প বয়সী ছেলেরা যেভাবে দেশকে ধ্বংস করছে তাতে সংঘাত অনিবার্য। এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলে না বলতে পারি না সেটাকে কেন মনে করে? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। বিগত ৩ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি যদি কোনো অন্যায় করে থাকে সেজন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির নেতারা। আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছেন আমি তার সাথে একসুরে বলবো, তারপরেও যদি জনগণ মনে করেন আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে একসাথে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন অঙ্গীকারবদ্ধ। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আবারও বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। সিইসি বলেন, বিগত নির্বাচনে যে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন বাস্তবায়ন করেছেন, আসন্ন নির্বাচনে তাদের যথাসাধ্য কম ব্যবহারের চেষ্টা করবে কমিশন। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সিইসির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। ইলেকশনটাকে অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই, এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা আমাদের ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের কিন্তু ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলদ নেই। এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছে। আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমাদের আন্তরিকতার মধ্যে কোনো গলদ নেই, চেষ্টার মধ্যে ইনশাআল্লাহ কোনো ত্রুটি থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিপীড়নের রাজনীতি চান না বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে সুস্থ ধারার রাজনীতি থাকতে পারে বলে মনে করেন তারা। বাম সংগঠনের নেতারা বলছেন, অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছেন। ছাত্র শিবির নেতারা মনে করেন, ছাত্র রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সঙ্গে আলোচনা করে লিখিত সিদ্ধান্ত নিতে পারে। আর ছাত্রদল নেতারা বলছেন, একটি মহল তাদের সংগঠনের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কমিটি নিয়ে এমন আচরণ করছে। শাকের আদানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে টিএসসি এবং ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির অভিজ্ঞতা
তুলে ধরেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 5 আগস্টের পর দেখবেন একটা সুষ্ঠু একটা পরিবেশ ছিল, সবার মনে আশা ছিল, ধীরে ধীরে সব নিয়মান হচ্ছে, মনে হচ্ছে আবার সেই সহিংসতা রাজনীতি যাবে বিভিন্ন ক্যাম্পাসে, কিন্তু কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ অলরেডি। ছাত্র রাজনীতির আড়ালে এখানে হয়েছে গণরুম, এখানে গেস্ট রুম পরিচালনা হয়েছে। এখানে গেস্ট রুমে অকথ্য ভাষায় নির্যাতন, অকথ্য গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত দেওয়া পর্যন্ত হয়েছে। ছাত্র দলের কমিটির প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাম সংগঠন ও ছাত্র শিবির নেতারা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলেও গেস্ট রুম, গণরুম, র্যাক কালচার এগুলি নিয়ে এক ধরনের ভীতি আছে এবং সেই ভীতিটাকে একটা রাজনৈতিক মহল কাজে লাগাচ্ছে। কেউ কাজে লাগাচ্ছে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনীতির প্রকল্পে, আর কেউ কাজে লাগাচ্ছে ডাকসুতে কয়টা বাড়তি ভোট পাইতে। পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই। ছাত্রদল নেতারা বলছেন বিশ্ববিদ্যালয়ে তারা ইতিবাচক রাজনীতি করতে চান। আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য কিন্তু আমাদের প্রকাশ্যে কমিটি আছে, সেটি দায়বদ্ধতা আমাদের রয়েছে, জবাবদিহিতাও রয়েছে। কিন্তু গুপ্ত রাজনীতি কিংবা বেনামে রাজনীতি সেখানে কিন্তু কোনো প্রকার জবাবদিহিতা কিংবা কোনো দায়বদ্ধতার কোনো জায়গা থাকে না। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে প্রক্টর ও প্রশাসনের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার এক নারীসহ 7 জনকে 2 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। হত্যার ঘটনার সময় পুলিশের কোনো অবহেলা ছিল কিনা জানতে একজন এডিশনাল ডিআইজিকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশ কমিশনার বলেছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানার বেকার শ্রমিকদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে বিগত সরকারের সমর্থকরা। গাজীপুর থেকে এনামুল কবির, রূপমের রিপোর্ট। শাপলা ম্যানশনের ঘটনার গ্রেপ্তার হয়েছে, কিন্তু সাংবাদিক তুহিন হত্যার মামলার বিচারের এখন গ্রেপ্তার কাউকে করে নাই। আমরা খুবই শঙ্কিত, আতঙ্কগ্রস্ত এই মহানগরের সাধারণ জনগণ। ছিনতাই আর চাঁদাবাজি প্রচুর পরিমাণ বেড়ে গেছে। গাজীপুরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার অবনতিতে নিরাপত্তা শঙ্কায় গাজীপুর মহানগরীর বাসিন্দারা। সবচেয়ে ব্যস্ত সড়ক ও সড়কদ্বীপ চান্দনায় ছিনতাই ঘটনার ভিডিও ধারণের সময় সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশ্যে। গত 3 দিনে গাজীপুরে ঘটেছে মিটফোট কায়দায় প্রকাশ্যে আরেকজনকে হত্যা চেষ্টা। হত্যার পর এক নারীকে পানিতে ফেলে দেয়া ছাড়াও পাওয়া গেছে ব্যাগের ভেতর 8 টুকরো মরদেহ। সাংবাদিক হত্যা ঘটনায় 24 ঘন্টার মধ্যে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে তারা সরাসরি হত্যায় অংশ নিয়েছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। অপরাধ বেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন জিএমপি কমিশনার। 5 আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। তারা দীর্ঘদিন এখানে শাসন করছে, দেশ শাসন করেছে। এই জায়গাটি তাদের জন্য একটি খুব জোরালো জায়গা ছিল। সেই জল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সমর্থক আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য। সাংবাদিক তুহিন হত্যার স্থানে সকালে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক ছাত্র জনতা। পিটিয়ে হত্যা চেষ্টা ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও। মার্কাত সড়ক এলাকায় ভেসে থাকা নারীর খণ্ডিত লাশের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। কিনারা হয়নি ব্যাগের ভেতর 8 টুকরো মরদেহ পাওয়া রহস্যের। গাজীপুরের এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশ্লেষকরা যাই বলুক না কেন, এখন প্রয়োজন যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। গাজীপুর থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহযোগিতায় সেন্ট মাদার তেরেসা স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে বলে সুধীজনদের প্রত্যাশা। এটিএম শামসুজ্জোহার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে কিন্তু নানা ধরনের কৃষি কাজ হয় এবং এই যে মাটি, এই মাটির উর্বরতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই এলাকায় যত বেশি বৃক্ষরোপণ করব তত কিন্তু কৃষির উন্নতি হবে। সব কিছু মিলিয়ে বৃক্ষের কিন্তু নানা ধরনের উপকার, এই নানা উপকারকে যদি পেতে চাই তাহলে কিন্তু এই বর্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং যত গাছ লাগাবো তত তার থেকে আমরা উপকৃত হব। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা এই বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং ঠাকুরগাঁ না শুধু সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, তার একটা অংশ হিসাবে আমি ধন্যবাদ জানাই। তাপমাত্রা প্রতি বছর বাড়তেছে, সেই কারণে আমি মনে করবো যে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঠাকুরগাঁওকে কালারফুল করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের ঠাকুরগাঁ অনেক দূর এগিয়ে যাবে। শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, পরিবেশের প্রতি এবং একটি সবুজ এবং বাসযোগ্য পৃথিবীর প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি। উদ্যোগের প্রশংসা করে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। আমাদের যে শিক্ষার্থীরা তারা যদি একটা গাছের উপকারিতা বোঝে, গাছ আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজনীয় এটা যদি বোঝে, তারা অবশ্যই গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে। এই প্রতিকূল পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য বৃক্ষরোপণটি অপরিহার্য, আর সেই কাজটি করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বান্ধব ধরিত্রী বিনির্মাণে সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। 10 আগস্ট বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মদিন। SM সুলতান তার ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি, যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বাংলার কৃষক, প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী SM সুলতান। তার জন্মের 101 বছর পূর্ণ হচ্ছে। 1924 সালের 10 আগস্ট নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। SM সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। SM সুলতান যে ধারায় বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনো চর্চার মধ্যে রেখেছি। আর শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি 2-1 বার নিয়েছেন শিশুদের। সুলতান মাটি, মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আঁচড়ে। তিনি এই মাটির মানুষের কথা, মাটির কাছাকাছি যারা বাস করে, মাটি নিয়ে যাদের কারবার, তাদের কথা তিনি দেখেছেন। তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তি রূপে দেখিয়েছেন। তিনি তার পেন্টিং নিয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা, এটি অনেক। একদিন যশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নড়াইলের নিভৃত প্রকৃতি। এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো। বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী SM সুলতান। তিনি এদেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী, বলিষ্ঠ, মাটির শক্তি সবকিছু মিলিয়ে SM সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সামনে ভাসিত। আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক, বাংলার গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী, যেমনটি বলেছিলেন SM সুলতান। নড়াইলের SM সুলতানের সংগ্রহশালা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শককে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ।
বিমান থেকে ফেলা খাবারের বাক্স ভবনের বারান্দা থেকে নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হয়েছে বহু ক্ষুধার্ত গাজাবাসী। বিমান থেকে ফেলা ত্রাণের বাক্সের কাছে পৌঁছাতে একটি ভবনের বারান্দায় কিছু ক্ষুধার্ত মানুষ হুড়োহুড়ি করে ভিড় করলে এক পর্যায়ে গোটা বারান্দায় ধসে পড়ে। এতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এ পর্যন্ত ৬১,০০০-এর বেশি মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে। অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে সেখানে দুর্ভিক্ষ এখন চরম আকার ধারণ করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা গাজায় ত্রাণ পাঠালেও তা বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এবারে নিটলটাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চলছে বার্ষিক চীনা লণ্ঠন উৎসব। শহরটির ফ্র্যাঙ্কলিন স্কয়ারে ২০ জুন থেকে চলছে এই উৎসব। আলোর এই উৎসবে রাতের আকাশ জুড়ে জ্বলজ্বল করে সমুদ্রের প্রাণী বৈচিত্র্য থেকে শুরু করে ঐতিহ্যবাহী ড্রাগনের রঙিন লণ্ঠন। ২০১৬ থেকে শুরু হওয়া এই উৎসব এখন ফিলাডেলফিয়াবাসীর জন্য প্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এই উৎসব উপভোগে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। উৎসবের মূল আকর্ষণ ২০০ ফুট দীর্ঘ একটি ড্রাগন, যা এখন শহরের গ্রীষ্মের প্রতীক হয়ে উঠেছে। ঐতিহ্যগতভাবে চন্দ্র নববর্ষের সমাপ্তি ঘিরে এমন আয়োজন করা হয়। চীনা লণ্ঠন উৎসব চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবারে কৃষি সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এই অঞ্চলের আগাম শীতকালীন সবজি পিছিয়ে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৭ দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। বৃক্ষ মেলা উপলক্ষে র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা। বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে ১২টি স্টল অংশ নিয়েছে। মুসাফুর রেগুলেটর ভেঙে ফেনী দাগনভূঞার কাটাখালী নদীর তীব্র স্রোতে বিলীন হওয়া রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন হয়েছে। মাতুভূঞা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাঙন কবলিত কাজীবাড়ি সংলগ্ন এলাকায় মানববন্ধনে স্থানীয়রা বলেন, নদী ভাঙনে বাড়িঘর, রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় সম্প্রতি ব্যাকের বাজার, জরবাপুকুর, কাজীবাড়ি সংলগ্ন প্রায় ১০০ ফুট রাস্তা নদীগর্ভে চলে গেছে। এতে অন্তত ৫ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হওয়ার পথে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত রাস্তা পুনর্নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বড় পতনের মুখে ভারতের শেয়ার বাজার বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাবেই এই ধস। অতিরিক্ত শুল্কের প্রভাবে ভারতের টেক্সটাইল, সামুদ্রিক পণ্য ও চামড়াজাত শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। জাতীয় পর্যায়ের পাশাপাশি দলীয় গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ায় অপরাধ হয়ে থাকলে ক্ষমা চেয়েছে জাতীয় পার্টি, দেশ যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য বলে সতর্কতা।
নির্বাচন কমিশনের উপর আস্থা ফেরাতে কাজ চলছে জানালেন সিইসি। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার 7 জন, 2 দিন করে রিমান্ডে। বেকার শ্রমিকদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগ। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন আগামীকাল। গুণী শিল্পী তুলির প্রতি আঁচড়ে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।